নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যথাযথভাবে নিজের যত্ন নিচ্ছেন। আজ পয়লা মে, দেখতে দেখতে একটা নতুন মাসে আমরা চলে এলাম। 2026-এর পয়লা মে আজ। আজ শ্রমিক দিবস, তার উপর আজ বুদ্ধ পূর্ণিমা। জোড়া পরব, কিন্তু ছুটি একটাই। আর এই দেখুন, আমার উচ্ছে গাছগুলো বেশ তরতর করে বেড়ে উঠছে। আজ সকালবেলা উঠেই ঠিক করেছিলাম যে এই গাছগুলোর কিছুটা দড়ি টড়ি দিয়ে কিছুটা বেঁধে ঠিকঠাক করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আর আকাশ এখনও মেঘলা, একটা বৃষ্টি বৃষ্টি আমেজ তো ছড়িয়েই রয়েছে চারিদিকে। সেই সঙ্গে সঙ্গে দেখলাম কালকে রাত্রিবেলা যে বৃষ্টিটা হয়েছিল, সেটা হওয়ার পর থেকে গাছের পাতাগুলো বেশ সজীব হয়েছে। যেহেতু আজ একটা ছুটির দিন, সেই জন্য রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যাও বেশ কম। সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠলে পরে আমাদের এই সারাদিন এই গাড়ি ঘোড়ার শব্দে একেবারে প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। তার থেকে আজকে কিছুটা হলেও মুক্তি। এখানে লঙ্কা গাছগুলোকেও দেখলাম, লঙ্কা গাছগুলো মোটামুটি ঠিক আছে। একটা গাছ একটু নেতিয়ে পড়েছিল, সেটাও দেখলাম আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ সারা দিন সবার ভালো কাটুক, এই শুভকামনাই জানাই ঠাকুরের কাছে। আমার ঘরের ঠাকুরের কাছে আমি সদা সর্বদা এই প্রার্থনাই জানি সকালবেলা, যে সারাটা দিন যেন সবার খুব ভালো কাটুক, সমস্ত রকম বাধাবিঘ্ন কাটিয়ে যেন দিনটা একটা পজিটিভ ভাইব নিয়ে শেষ হয়। তো চলুন এবার যাওয়া যাক আমার বারান্দায়, দেখি সেখানকার কী অবস্থা। আজকে মনে হয় না গাছগুলোতে আর জল দিতে হবে, যেহেতু কালকে রাত্রিবেলা বেশ ভারী একটা বৃষ্টি হয়েছে আর আমাদের বারান্দায় বেশ বৃষ্টির ছাট আসছিল। তো আজকে আর গাছগুলোতে জল দেব না, কিন্তু এই বৃষ্টির ফলে আমার পিটুনিয়া গাছগুলো একেবারেই চিরবিদায় নিল। কী আর করব, ভেবেছিলাম একবার বৃষ্টি যখন পড়ছিল একবার ভেতরে নিয়ে গিয়ে রাখি, কিন্তু শরীরে আর কুলোলো না। আর এই জিনিয়া গাছগুলোর এই অবস্থা, কিছু কিছু একেবারে নুইয়ে পড়েছে, আবার কিছু কিছু মাথা তুলে বেশ সুন্দর দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কী হয়, কতদূর ফুল ফোটাতে পারি আমি এই গাছগুলোতে। এখানে আগে যে গাছটা ছিল সেটা সরিয়ে একটা মানি প্লান্ট রেখেছি। এই গাছগুলো যে কেন এরকম নুয়ে নুয়ে পড়েছে ভগবান জানে। আমি তো এখানে ওই কম্পোস্ট মাটিতে গাছগুলো লাগিয়েছি, বোধহয় এর সঙ্গে নর্মাল মাটি মিশিয়ে গাছগুলো লাগালে বোধহয় ভালো হতো। যেগুলো নর্মাল মাটিতে লাগানো দেখুন গাছগুলো একদম ঠিকঠাক আছে, যেগুলো ওই কম্পোস্টে লাগানো সেগুলোতেই প্রবলেম হচ্ছে। এই কম্পোস্টে আমি এর আগে চন্দ্রমল্লিকাও লাগিয়েছিলাম, সেগুলো তো ঠিকঠাক মতো ফুল পাইনি। আর পিটুনিয়া গাছগুলো সরিয়ে ওখানেও ভাবছি জিনিয়া গাছের চারাই লাগিয়ে দেবো। এই গরমে একটু ফুল পাওয়া যাবে, বারান্দাটাও একটু রঙিন লাগবে। আমার এই গাছগুলোতে আজকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। কাল আবার জল দিলেই চলবে। আজকে শুধু বারান্দাটা একটু ধুইয়ে দেবো। সকালে এসব কাজ শেষ করতে করতে আমার চা খাওয়ার সময় হয়ে গেল। এই 1 কাপ চা, সঙ্গে কিছু বাদাম, কিছু বিস্কিট। গেছিলাম ছাদে, ছাদ থেকে ফুল নিয়ে আসলাম। আজকে এই ফুলগুলো পেলাম আমার ছাদের বাগান থেকে। একদিন সকালবেলা উঠে না আপনাদের দেখাবো, ছাদে যখন ফুলগুলো ফুটে থাকে তখন ভারী সুন্দর লাগে। আর এই আমার আজকের ব্রেকফাস্ট, একটা বার্গার, সঙ্গে 1 গ্লাস ফাইবার। সমস্ত কিছু করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর দেবতাদের তুষ্ট করে বসে যেতে হবে কাজে। আজকে কাজে সেরকম কোনো চাপ নেই, কারণ আজকে বম্বেও বন্ধ, মহারাষ্ট্রও বন্ধ। সুতরাং আজকে আমাদের হেড অফিসও বন্ধ, আর রিজনাল অফিস বলে তো এখন কিছু নেই। হেড অফিস খোলা থাকলে তবেই আমাদের সাধারণত মেল চালাচালি হয়, মিটিং মিছিল থাকে, কাজেরও চাপ থাকে। আজকে হেড অফিসও বন্ধ। বেশ একটা ছুটির আমেজ পাওয়া গেছে এই উইকেন্ডটাতে। একদিন আগে ছিল ভোট, কালকের দিনটাই যা একটু কাজ ছিল। আজকে আবার ছুটির দিন, আগামীকালও ছুটি, শনিবার রবিবার তো ছুটি, আর সোমবার আবার ভোট গণনা। সেদিনকেও কতখানি কাজ কি হবে আমি জানি না। সবাই তো আগের থেকেই ছুটির দরখাস্ত দিয়ে রাখছে, ইভেন আমার বাড়ির লোকেরা পর্যন্ত। বাড়ির ড্রাইভার সেও ছুটি চেয়েছে। এই হচ্ছে আমার আজকের মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজে আজকে যেরকম আমি ওই 2 হাতা মতন ভাত নিই, সঙ্গে একটা ডাল সেদ্ধ, একটা পাতলা মাছের ঝোল, 2টো কাঁকরোল ভাজা আর আমের ঝোল। আজকে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম। বহুদিন কোথাও যাওয়া হয় না। আজকে একটু কাজও আছে বাইরে, সেটাও সারবো, প্লাস একটা জায়গা থেকে ঘুরেও আসবো।
আপনাদেরও নিয়ে যাব সঙ্গে করে। আসলে ঘরে বসে থাকতে থাকতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। আগে যেরকম ছিল প্রতিদিন অফিস যেতাম বা এক সপ্তাহ 2 সপ্তাহ পরেই আমার একটা ট্যুর থাকতো, সুতরাং জীবনে একটা বৈচিত্র্য ছিল, কিন্তু আস্তে আস্তে জীবনটা কেমন যেন একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছে। আর যত আমি বাড়িতে থাকি, যতক্ষণ আমি বাড়িতে থাকি ততক্ষণ বিভিন্ন রকম উদ্ভট উদ্ভট চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসে। সেখান থেকেও খানিকটা মুক্তি পাওয়া যায়। রাস্তার এই আম গাছগুলোতে এবার বেশ আম হয়েছে দেখলাম। আর যেহেতু একটা 2 দিন ধরে বেশ বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য দেখলাম চারপাশটা বেশ ঝকঝকে তকতকে, রোদটাও বেশ সুন্দর উঠেছে, বেশ চারিদিকে একটা পুজো পুজো ভাব। কিন্তু এখন তো পুজো নয়, পুজো আসতে এখনও ঢের দেরি। এর মধ্যে ভেবেছিলাম একবার আপনাদের সবাইকে নিয়ে একবার কুমোরটুলি যাব। কুমোরটুলিতে এই সময় দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে, তো একবার দেখে আসার খুব ইচ্ছে ছিল। জানি না কবে যাওয়া হবে, দেখি চেষ্টা করছি এর মধ্যে একদিন যাওয়ার। ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্রস করে মা ব্রিজ ধরলাম। চারপাশটা সত্যি আজকে ভীষণ সুন্দর লাগছে, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। জানি না একটু পরে এগুলো আবার কালো মেঘে পরিবর্তিত হবে কি না, তবে যে সুন্দর একটা মিঠে রোদ উঠেছে, সেই রোদটা গায়ে মেখে ঘুরে বেড়াতে কিন্তু মন্দ লাগছে না। যেহেতু আজকে একটা ছুটির দিন, সেই জন্য রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও খুব কম। মা ব্রিজে তো সবসময় গাড়ি ঘোড়া চলতে থাকে, সবসময় একটা কেমন যেন একটা শ্লথ গতিতে যানবাহনগুলো চলে, কিন্তু আজকে সেরকমটা হয়নি। আজকে মোটামুটি দেখলাম গাড়ি ঘোড়া বেশ তার নিজস্ব ছন্দেই চলছে। আকাশটা একেবারে ঝকঝকে নীল, ভীষণ সুন্দর লাগছিল আজকে বেরোতে। আর এখন যা অবস্থা হয়েছে, আপনি যেখানেই চোখ রাখুন না কেন, কি টিভি কি সোশ্যাল মিডিয়া, যেখানেই চোখ রাখুন না কেন সেখানেই সেই ভোটের আলাপ আলোচনা চলছে। আর এত হাস্যকর পর্যায়ে ব্যাপারগুলো চলে গেছে যে এইগুলোর প্রতি আর বেশি কনসেন্ট্রেট করতেও ইচ্ছে করে না। আমি তো আজকে সারাদিন টিভির দিকে চোখই রাখিনি, আর আমি সাধারণত মোবাইলে বিভিন্ন নিউজ চ্যানেল মাঝে মাঝে সার্ফ করি, সেগুলোও আজকে আর করছি না। একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমাদের কি কোনো কাজ নেই বলুন? এই যে এরা পাগলামি করে যাচ্ছে, এই পাগলামির সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরও তাল মেলাবো। আর এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা নতুন, এটা আমি আগে দেখিনি। এটা চিংড়িঘাটার আগেই রাস্তাটা শুরু হয়ে এটা সরাসরি চিংড়িঘাটায় গিয়ে মিশেছে। এই রাস্তাটা তৈরি হচ্ছিল প্রায় বছরখানেক ধরে। আজকে দেখলাম এই রাস্তাটা খুলে দিয়েছে। আজকে এই রাস্তাটা দিয়ে গেলাম, বেশ একটু অন্যরকম লাগলো। আর এটা তো আমার অফিস পাড়া, প্রায় 10-12 বছর ধরে আমি এই রাস্তায় নিত্য যাতায়াত করেছি। সেজন্য এর প্রতিটি কি বলবো, কোথাও যদি একটু ছোটোখাটো পরিবর্তন হয় সেটাও ভীষণ যেন চোখে পড়ে। আজ এত বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবতেও ভালো লাগছে। আস্তে আস্তে আমি লেক টাউন ছাড়িয়ে চলে এলাম, এয়ারপোর্টের কাছাকাছি চলে যাচ্ছি। চারপাশটা সত্যিই আজকে ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা উৎসব আমেজ। ভোটের উৎসব তো চলছেই, আগামী সোমবার মোটামুটি তার অন্তিম পর্ব। জানি না তারপরে কি হবে, তারপরে যাই হোক যেন সেটা সকলের কাছেই সেটা যেন একটা ইতিবাচক দিক হয়। যেই সরকারে আসুক না কেন, তিনি মানুষের হয়ে কাজ করবেন, সেটাই আমাদের কাম্য। ওই প্লেনটা দেখেই বোঝা যাচ্ছে এইমাত্র টেক অফ করলো। আর এয়ারপোর্টের তো প্রায় দোরগোড়ায় আমি এসে পৌঁছে গেছি। কিন্তু আজকে তো আর এয়ারপোর্ট যাওয়া নয়, আজকে যাওয়া আরেকটু অন্যখানে। বলতে বলতে আমি ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এই রাস্তাটা খুলে গিয়ে যে এত সুবিধে হয়েছে যে কি বলবো। বহু বছর ধরে এই রাস্তাটা যখন তৈরি হচ্ছিল, আমি প্রায়শই ভাবতাম যে এটা কবে শেষ হবে, আমার জীবদ্দশায় কি এই রাস্তাটা শেষ হওয়া আমি দেখে যেতে পারবো। কিন্তু যারাই রাস্তাটা তৈরি করুন না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রাস্তা তারা তৈরি করেছেন। রাস্তাটার বিভিন্ন অংশ এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। তো এখনও অবধি যতখানি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, ততখানি কিন্তু কষ্ট লাঘব হয়েছে সব্বার। আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে আগে প্রায় 4-5 ঘন্টা লেগে যেত, এবং মাঝে মাঝে এমন জ্যামজটের মধ্যে পড়া যেত, মনে হতো যেন সেদিনকে আইদার মায়াপুর পৌঁছতে পারবো না, আর যদি মায়াপুর থেকে ফেরার পথে ওরকম জ্যামজটে পড়তাম, মনে হতো যেন আর বাড়িই ফিরতে পারবো না। কিন্তু এখন আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মধ্যে মায়াপুর পৌঁছে যাওয়া যায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই রাস্তাটা হয়ে আমাদের কত সুবিধে হয়েছে। এই রাস্তাটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের জায়গা। আমরা
যতই সরকারকে গালমন্দ করি না কেন, কিছু কিছু ভালো কাজ তো তারা করেনি, এটাও তাদের মধ্যে একটা। আর এই রাস্তাটার সবচেয়ে বড় সুবিধে হলো যে এর মধ্যে অযথা কোনো টোল ট্যাক্সের বাড়াবাড়ি নেই। একটা টোল ট্যাক্সের জায়গা তৈরি হচ্ছে, একটা টোল প্লাজা তৈরি হচ্ছে দেখলাম, কিন্তু সেটা এখনও শেষ হয়নি। গঙ্গার উপর একটা ব্রিজ হওয়া বাকি, ওই ব্রিজটা কমপ্লিট হলে বোধহয় টোল প্লাজাটা খুলে যাবে। আপনারা এতক্ষণ হয়তো ধরতেই পেরেছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরে আমার একটা কাজও আছে, তাছাড়া ওখানে একটা মা অন্নপূর্ণার একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখাও অন্যতম একটা উদ্দেশ্য, সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম। তাছাড়া আগেই তো বললাম যে বহুদিন ঘরে বসে থাকতে থাকতে কেমন একটা মানে শরীরেও আর মনের মধ্যেও কেমন একটা যেন জং পড়ে গেছে। শরীরে জং পড়ে যাওয়াটা তবুও মেনে নেওয়া যায়, কিন্তু মনে জং পড়ে গেলেই মুশকিল, তাহলে কিন্তু বেঁচে থাকাটাই খুব দুষ্কর হয়ে ওঠে। যাই হোক, এই রাস্তার দুপাশের শোভা দেখতে দেখতে আমিও এগিয়ে চললাম। যেহেতু আজকের তাপমাত্রাটা ভীষণই সহনশীল, আশেপাশের গাছপালাগুলো যথেষ্ট সবুজ, সেই জন্য যেতেও বেশ ভালো লাগছিল। যদি একটা চড়া রোদ থাকতো তাহলে কিন্তু এতটা আমি উপভোগ করতে পারতাম না। আজকে জার্নিটা আমি সত্যিই উপভোগ করলাম, সেই জন্য ভাবলাম আপনাদেরও সঙ্গে নিই। আর দেখতে দেখতে এই দেখুন চলে এসেছি ব্যারাকপুর, এটা ব্যারাকপুর স্টেশন। অন্নপূর্ণা মন্দির দেখতে গেলে যারা ট্রেনে আসতে চান তারা শিয়ালদা থেকে ব্যারাকপুর গামী যে কোনো ট্রেনে উঠে ব্যারাকপুর স্টেশন থেকে একটা অটো নিয়ে নেবেন। আর এই দেখুন চলে আসছে দাদা বৌদি। দাদা বৌদির এই যে হোটেলটা দেখছেন এটাই সবচেয়ে পুরনো হোটেল। এটা কিন্তু আগে একটা টালির চাল ছিল, টালির চালের হোটেল ছিল। যখন আমি খেয়েছিলাম এখানে এই হোটেলটাতে, আমি একবারই দাদা বৌদির হোটেলে খেয়েছি, তাও ধরুন আজ থেকে 20-25 বছর আগে। তারপর আর খাওয়ার সৌভাগ্য হয়নি। দেখতে দেখতে আমি পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছটিতে। এই মন্দিরের আর একটা ল্যান্ডমার্ক হচ্ছে, যেদিকে আপনার ব্যারাকপুর গান্ধীঘাট ঠিক তার উল্টো দিকের রাস্তাতেই পড়ে এই মন্দিরটা। তো দেখতে দেখতে গুটি গুটি আমি মন্দিরের দিকে চলেছি। এই মন্দিরটা দেখার আমার বহুদিনের ইচ্ছা ছিল। আগে আমি প্রায়শই ব্যারাকপুর আসতাম, মানে রেগুলার বেসিসেই আমি ব্যারাকপুর আসতাম কাজের সূত্রে, কিন্তু এখন তো আর আসি না। সে আজ থেকে 20-25 বছর আগে, ওই যখন আমি দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম সেই সময়কার কথা বলছি, কিন্তু এখন আর আসা হয় না। তো সেই সময় আমি কোনোদিনও এই মন্দিরটাতে আসিনি। আর এই হচ্ছে সেই মন্দির, এই দেখুন। 1875 সালে এই মন্দিরটি তৈরি করেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। তিনি তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটির সঙ্গে অর্থাৎ এই মন্দিরের স্থাপত্য রীতির সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরের স্থাপত্য রীতির একটা অদ্ভুত মিল। শুধু মিল বলবো না, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে আয়তনে কিছুটা ছোট, কিন্তু এর নকশা একেবারেই একরকম। একটা 5 খিলানযুক্ত নবরত্ন মন্দির, পশ্চিমবাংলার অন্যতম একটা কি বলবো স্থাপত্য শিল্পের অন্যতম একটা নিদর্শন। মন্দিরের ঠিক সামনে অর্থাৎ গর্ভগৃহের ঠিক বিপরীত দিকে রয়েছে একটা নাট মন্দির, খুবই সুন্দর নাট মন্দিরটা। আর মন্দিরে ঢুকতেই এরকম জগদম্বা দেবীর একটা মূর্তি চোখে পড়বে। তিনি সত্যি একটা অদ্ভুত সুন্দর কাজ করেছিলেন। লোকমাতা রানী রাসমণিকে দক্ষিণেশ্বরের মন্দির ছাড়াও তার নানা জনহিতকর কাজের জন্য বাঙালি চিরকাল তাকে মনে রাখবে। তিনি চিরকাল প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তিত্ব, কিন্তু তার মেয়েও কিন্তু কম যান না। জগদম্বা দেবী এই মন্দিরটি তৈরি করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে নিত্য পূজারও ব্যবস্থা করেন। এই মন্দিরটি আরও একটি ব্যাপারে বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি ধন্য। ঠাকুর এখানে প্রায়শই আসতেন। আর এই হচ্ছে মায়ের মূর্তি। মন্দিরের গর্ভগৃহের মধ্যে ছবি তোলার সেরকম কোনো সুযোগ নেই বা বিধিনিষেধ রয়েছে, সেই জন্য আমি আর ছবি তুললাম না। বাইরে থেকে যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকুই দেখাতে পারলাম। আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য প্রচুর ভক্ত মন্দিরে এসছেন, তবুও সেরকম কোনো ভিড় নেই মন্দিরে। বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মন্দিরে দক্ষিণেশ্বরের মতোই কোনো পান্ডা বাবাজিদের কোনো উপদ্রব নেই। আপনি নিজের ইচ্ছে মতো বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে এনে এই মন্দিরে পুজো দিতে পারেন। কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। দক্ষিণেশ্বরের মন্দিরে যেমন দ্বাদশ শিবলিঙ্গের মন্দির আছে, অর্থাৎ 6টা করে 12টা মন্দির আছে, এখানে তেমনি 3টে করে 6টা মন্দির আছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গেরই এক একটি করে নাম রয়েছে। আর এই যে এই বেলগাছটি দেখছেন, এখানেই ঠাকুর এসে বসতেন, সেই কথা এখানে লেখাও আছে।
আর বেলগাছটির গোড়াতে মা মনসার একটি ছোট্ট মন্দির রয়েছে। আজকের এই মনোরম পরিবেশে সত্যি এই মন্দিরটি ঘুরতে পেরে আমি নিজেকেও যথেষ্ট ভাগ্যবান মনে করলাম। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও সঙ্গে করে নিয়ে আসলাম, এটাও আমার কাছে একটা পরম প্রাপ্তি। আপনারা কেউ সময় সুযোগ পেলে অবশ্যই এই মন্দিরটি একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। কোনো ভিড় নেই, সেরকম কোনো নিয়ম নিষেধের কোনো কড়াকড়ি নেই, আপনি নিজের ইচ্ছে মতো এই মন্দিরটিতে ঘুরতে পারেন। এই হচ্ছেন এখানকার পূজিত মহাদেব। এখানে তিনজন করে 6জন মহাদেব রয়েছেন, 6 নামে তারা পরিচিত। আমি প্রত্যেককেই আপনাদের দর্শন করাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই মন্দিরটার ভিতরে প্রচুর গাছ রয়েছে, সেটা আর একটা ভালো লাগার ব্যাপার। আর এই সেই বেলগাছ যেটা কিছুক্ষণ আগে আপনাদের আমি দেখালাম, এই বেলগাছের গোড়াতেই ঠাকুর এসে বসতেন এবং ধর্মচর্চা করতেন। এখানে এখন মা মনসা দেবীর একটি মূর্তি রয়েছে, একটি ছোট্ট মন্দির। এখানেও নিত্য পুজো হয়। অন্নপূর্ণা পুজোতে এই মন্দিরে বেশ জাঁকজমক করে অন্নপূর্ণা পুজো করা হয়। আগে আমি 3 দিকের 3জন মহাদেবকে দেখালাম, এবারে আরও 3জন মহাদেব আর একদিকে রয়েছেন। যেহেতু এটা বৈশাখ মাস, এই জন্য সব মহাদেবের মাথার ওপরে কিন্তু জলের ঝরা ঝুলছে। 2জন ভক্ত এখানে পুজোও করছেন দেখলাম। এছাড়াও এখানে আরও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। ইনি আর একজন মহাদেব। সবার কাছে আমি সবার সুস্থতা কামনা করলাম, সবার জীবনের যেন বাধা বিঘ্ন যা কিছু আছে, যা অস্থিরতা আছে, সব যেন কেটে যায়। আর এখানে বাচ্চারাও মেতে উঠেছে বিকেলবেলার খেলায়। এতখানি একটা বড় জায়গা পেয়েছে, তারা খেলবে না, এটা তো হতে পারে না। বাচ্চাদের কলকাকলি যদি এখানে শোনা না যেত, তাহলেই সেটাই সবচেয়ে বড় একটা অস্বাভাবিক ব্যাপার হতো। এই মন্দিরে একটি ধ্যানঘরও রয়েছে, কিন্তু সেটা দেখলাম বন্ধ। এখানে শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের মূর্তি রয়েছে, অর্থাৎ রাম দরবার যেটাকে আমরা বলে থাকি। এখানে রাধাকৃষ্ণ রয়েছেন এবং এর পাশের মন্দিরে রয়েছেন গোপাল বাবাজি। এই হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ, সুন্দর মন্দির। এবং সবচেয়ে বড় কথা যে এখানে আপনার মন্দিরটা বেশ সুন্দরভাবে মেনটেনও করা হয়, কোথাও কোনো আবর্জনা পড়ে নেই, নোংরা পড়ে নেই। আর যেসব দর্শনার্থীরা গেছেন তারাও মোটামুটি সচেতন এসব ব্যাপারে। এই দেখুন, বেলগাছের মধ্যে আবার একটা জবা ফুলও ফুটে রয়েছে, একটা জবা গাছও রয়েছে এর মধ্যে। সবাই যাতে খুব সুষ্ঠুভাবে মন্দিরটি দর্শন করতে পারেন সেই জন্য নানা রকম নির্দেশিকাও রয়েছে। আর একদিকে দরজার পাশে রয়েছে একটি হনুমানজির বিগ্রহ, এখানেও নিত্য পুজো হয়। আর অন্যদিকে ঠিক তার উল্টো দিকে আরও একটি মন্দির, কিন্তু সেটা দেখলাম বন্ধ। আজকের এই ঝকঝকে একটা পরিবেশে এই মন্দিরটা সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। সবশেষে আরও একবার গেলাম মায়ের কাছে, মাকে দর্শন করলাম। আপনাদের সবার হয়ে মায়ের কাছে প্রার্থনা জানালাম, কারোর ঘরেই যেন অন্নের অভাব যেন কখনো না হয়, আমাদের সবার সন্তান যেন থাকে দুধে ভাতে। আরও একবার শেষবার এই মন্দিরটি দর্শন করে মাকে মনে মনে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর ব্যারাকপুরে যাব, গান্ধীজির সঙ্গে দেখা হবে না সেটা তো হয় না। রাস্তার মোড়েই গান্ধীজির মূর্তিটাকেও প্রণাম জানালাম, তিনি জাতির জনক বলে কথা। এখন আমি যাব আরেকটি গন্তব্যে, তবে তার বৃত্তান্ত আমি দেব আপনাদের আগামী দিন। আবার চলে এলাম সেই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। এবারে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। যেই সন্ধ্যের আলো জ্বলে গেছে অমনি আকাশের মুখ ভার, সেও আস্তে আস্তে তার গায়ে মেঘ জমাতে শুরু করেছে, মেঘের চাদর জড়াতে আরম্ভ করেছে। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের আরও একটা ওয়ে। এই রাস্তাটা জাগুলিয়ার দিকে, অর্থাৎ ওভারব্রিজের ওপর দিয়ে মতো যেটা দেখলেন সেই রাস্তাটা জাগুলিয়ার দিকে চলে যাচ্ছে। নদিয়া এবং হুগলি আমার মনে হয় এই দুটো জেলাকে খুব সুন্দরভাবে এই রাস্তাটা কানেক্ট করেছে। আকাশে দেখুন আবারও মেঘ জমতে আরম্ভ করেছে। আমার খালি ভয় করছে যে যেতে যেতে বৃষ্টি না নামে। তো যাই হোক, আগামীকাল আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন।